এটা বলার অপেক্ষা রাখে না যে আমাদের জাতির জীবনের সবচাইতে গৌরবের বিষয় আমাদের মুক্তিযুদ্ধ। 9 মাসের মুক্তিযুদ্ধের প্রতিটি দিন, প্রতিটি ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস আমাদের জন্য। আমরা সেই গুরুত্বপূর্ণ ইতিহাস সরাসরি জানার চেষ্টা করব আমাদের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে। আর এই লক্ষ্য নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন, মুক্তিযুদ্ধের বীর ও বীরত্বগাথা। মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন মোহাম্মদ রফিকুল ইসলাম ছিলেন 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। রফিকুল ইসলামের জন্ম 1943 সালে 13 সেপ্টেম্বর চাঁদপুর জেলার শাহরাস্তি থানার নাওড়া গ্রামে। নিজ গ্রামের নাওড়াতেই তার প্রাতিষ্ঠানিক শিক্ষার হাতেখড়ি। অন্নদা মডেল হাই স্কুল থেকে মেট্রিক এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন রফিকুল ইসলাম। 1963 সালে যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। পাকিস্তানের কাকুল মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ নেওয়ার পর 1965 সালে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং করে কমিশন পান তিনি। পরে 1968 সালে লাহোর ক্যান্টনমেন্ট থেকে তাকে বদলি করা হয় পূর্ব পাকিস্তানে। 1970 সালের প্রথম দিকে ইস্ট পাকিস্তান রাইফেলসের চট্টগ্রাম সেক্টরের হেডকোয়ার্টারে অ্যাডজুটেন্ট পদে নিয়োগ পান রফিকুল ইসলাম। তার নেতৃত্বেই পাকিস্তান সেনাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম সরাসরি আক্রমণ পরিচালিত হয়। মুক্তিযুদ্ধের সময় 10 জুন ক্যাপ্টেন রফিকুল ইসলামকে 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই সেক্টরের অধীনে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বিখ্যাত সব যুদ্ধের নেতৃত্ব ও নির্দেশনা দিয়েছিলেন ক্যাপ্টেন রফিকুল ইসলাম। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা বিশেষ অতিথি হিসাবে পেয়েছি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীরুত্তম। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমি সরাসরি প্রশ্নে যাচ্ছি। প্রথমেই জানতে চাইব যে মুক্তিযুদ্ধে আপনার সরাসরি অংশগ্রহণের যে প্রেক্ষাপটের ব্যাপারে আমরা যতটুকু ধারণা পাই যে অত্যন্ত জটিল একটা প্রেক্ষাপট ছিল, ওই সময়ের ব্যাপারে আপনার কাছে জানতে চাইছি। ধন্যবাদ। 1971 সালে 70 সাল থেকে আমি সেনাবাহিনী থেকে ডেপুটেশনের চিফ ইপিআরে ছিলাম। 3 তারিখে চট্টগ্রামে একটা প্রতিবাদ মিছিল বেরোলো। সেই মিছিলটি যখন ওয়্যারলেস কলোনি চট্টগ্রামে, সেটা ছিল রেলওয়ে কলোনি। রেলের কর্মকর্তা কর্মচারীরা সেখানে বসবাস করতেন। মূলত একটা ছিল অবাঙালি অধ্যুষিত। প্রায় শতকরা 70-এর অধিক মানুষ সেখানে যারা ছিল তারা ছিল অবাঙালি। বাঙালিদের মিছিলটা যখন ওয়্যারলেস কলোনি দিয়ে শহরের দিকে আসছে, তখন হঠাৎ করে তাদের উপরে আক্রমণ হয় এবং সেই আক্রমণে 100-এরও অধিক বাঙালিকে তারা হত্যা করে, 200-এরও অধিক বাঙালিকে তারা আহত করে গুরুতর রূপে। হতাহতদের অনেকের শরীরে পাওয়া গেল 7.62 রাইফেলের গুলি। ধারালো অস্ত্র ছিল, লাঠিও ব্যবহার করেছে তারা। কিন্তু 7.62 রাইফেলের গুলিটা যখন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পারলাম, তখন আমি চিন্তিত হলাম এই জন্য যে আজকে যেমন এদেশের মানুষ 71 সনের মুক্তিযুদ্ধে রাইফেল দেখেছে, তার আগ পর্যন্ত বাংলার মানুষ 7.62 রাইফেল দেখেনি। তখন আমি খোঁজ খবর নেওয়া শুরু করলাম। আমি যেহেতু অ্যাডজুটেন্ট ছিলাম এবং শহরে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর উপরে ইপিআরের অ্যাডজুটেন্টকে দায়িত্ব দেওয়া হলো এবং সেই দায়িত্ব আমার উপর পড়ল। কাজে আমি সব জায়গায় যেতে পারতাম, খোঁজ খবর নিতে পারতাম। খোঁজ নিয়ে জানতে পারলাম যে বালুচ রেজিমেন্ট চট্টগ্রাম ক্যান্টনমেন্টে যারা ছিল, 20th বালুচ, এই বালুচ রেজিমেন্টের সৈন্যরা, কিছু সৈন্য বেসামরিক পোশাক পরে সামরিক বাহিনীর 7.62 রাইফেল এবং গুলি নিয়ে ওয়্যারলেস কলোনির অবাঙালিদের সাথে অবস্থান করছিল এবং তারা অবাঙালিদের সাথে মিশে বাঙালিদের মিছিলে আক্রমণ চালায়। তখন আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম যে বালুচ রেজিমেন্টের অবাঙালি সৈন্যরা বাঙালিদের উপরে সামরিক বাহিনীর রাইফেল দিয়ে গুলি বর্ষণ করতে হলে এই নির্দেশনা
বেলুচ রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল ফাতমি, তিনি দিতে পারবেন না। এটা অত্যন্ত জটিল এবং মারাত্মক বিষয়। সেনাবাহিনী তার নিজ দেশের লোকদের উপরে, সেনাবাহিনীর রাইফেল দিয়ে গুলি করবে বেসামরিক পোশাক পরে, এবং বেসামরিক লোকজন ওই অবাঙালিদের সাথে থেকে, এটা অসম্ভব ব্যাপার। এই নির্দেশনা তৎকালীন ইস্ট পাকিস্তানের জিওসিও দিতে পারবেন না। এটা দিতে পারে একমাত্র পাকিস্তানের শাসক গোষ্ঠী, অর্থাৎ ইয়াহিয়া খান এবং তার সাথে যারা আছেন জেনারেলরা, তারা দিতে পারেন। তখন আমি বুঝতে পারলাম যে এটা একটা গভীর চক্রান্ত। এর মধ্যে কিন্তু সোয়াত নামে একটি জাহাজ 28শে ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে চলে আসে। এই জাহাজে ছিল 10,000 টন অস্ত্র, গোলা বারুদ। 28শে ফেব্রুয়ারি পিআইএর বোয়িং বিমানে করে ঢাকায় 8 থেকে 10টা ফ্লাইট আসে, এবং এরপরে এই ফ্লাইটের সংখ্যা 15, 16, 20 পর্যন্ত উন্নীত হয়। এগুলোতে করে শুধু সৈন্য নিয়ে আসা হচ্ছিল। এই দুটো জিনিস এবং ওয়াইল্ডলাইফ কলোনিতে নির্বিচারে বাঙালিদের উপরে গুলিবর্ষণ, সব কিছু মিলিয়ে আমি বুঝতে পারলাম যে এই অস্ত্র গোলা বারুদ ভারতের বিরুদ্ধে নয়, ভারতের সাথে যুদ্ধ করার জন্য নয়, এটা আনা হয়েছে বাঙালিদের উপরে গণহত্যা চালাবার জন্য, এবং বাঙালিদের যে আন্দোলন, স্বাধিকার আদায়ের আন্দোলন, 6 দফা আদায়ের আন্দোলন, এই আন্দোলনকে চিরদিনের জন্য নস্যাৎ করে দেওয়ার জন্য তারা এই অস্ত্র গোলা বারুদ নিয়ে আসছে। ওই সময় কি আপনাদের কিছু করণীয় ছিল বা কিছু করার সুযোগ ছিল কিনা? এই সুযোগ হলো ঝুঁকি নিয়ে করতে হবে। আমি যেটা করেছিলাম, আমি যখন সিদ্ধান্ত নিলাম যে যুদ্ধ করব, পাকিস্তানিদেরকে আগেই আক্রমণ করব, তাহলে আমি আমার বাঙালি যে সৈন্যরা এপিআর আছে তাদেরকে সুসংগঠিত করতে হবে, পরিকল্পনা দিতে হবে। আমি আমার পরিকল্পনা সহজ রাখলাম। বাঙালি সৈন্যদেরকে দিয়ে অবাঙালি সৈন্যদেরকে ধ্বংস করা, গ্রেপ্তার করা, শহর দখল করা, এবং বাঙালি অন্য যারা আছে চট্টগ্রামে তাদেরকে আমার সাথে নিয়ে নেভাল বেস চট্টগ্রামে, চট্টগ্রাম বন্দর, এগুলো দখল করা। আর ঢাকা বা কুমিল্লা থেকে যেন পাকিস্তানিরা কোনো রিইনফোর্সমেন্ট না পাঠাতে পারে, সেই লক্ষ্যে ফেনী নদী বরাবর 2টা ক্রসিং এরিয়া আছে। একটা হলো শুভপুর ব্রিজ, আর একটা হলো ধুমঘাট রেলওয়ে ব্রিজ এলাকা। এই 2 জায়গায় শক্ত ডিফেন্স নিতে হবে। 4 তারিখের দিকে আমি চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এমআর সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক এম এ হান্নান, তাদের সাথে চট্টগ্রামে বাটালি হিলের পাশেই একে খান সাহেবের বাড়িতে গোপন বৈঠক করি রাত্রি 12টার দিকে। তাদেরকে বললাম যে পাকিস্তানের এরকম অস্ত্র গোলা বারুদ এনেছে। অবশ্য চট্টগ্রামের নেতৃবৃন্দ শ্রমিকদের নির্দেশ দিয়ে দিয়েছিল তারা যেন এই অস্ত্র গোলা বারুদ খালাস না করে। সেই কারণে চট্টগ্রামে তারা অস্ত্র খালাস করতে পারছিল না। শ্রমিকরা বলছে আমরা এই অস্ত্র নামাবো না, গোলা বারুদও নামাবো না, কারণ সবাই বুঝতে পারছিল এই অস্ত্র গোলা বারুদ বাঙালিদের মারার জন্য নিয়ে আসা হয়েছে। তারপরে আমি এমআর সিদ্দিকী সাহেবকে বললাম যে আপনারা একটু ঢাকায় যান, বঙ্গবন্ধুর সাথে যোগাযোগ করেন এবং বলবেন যে আমি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি, এর কোনো বিকল্প আমাদের নাই। তো এমআর সিদ্দিকী সাহেব আমার কথা মতো 1 দিন বা 2 দিন পরে ঢাকায় এসে বঙ্গবন্ধুকে জানালেন। যুদ্ধ শুরু করার জন্য এক ধরনের প্রস্তুতি আপনার গোপনে গোপনে ছিল এবং যোগাযোগও আপনি রক্ষা করছিলেন বাঙালি যারা সেনা কর্মকর্তা এবং সৈনিক যারা রয়েছেন তাদের সাথে। পরবর্তীতে যুদ্ধটা কিভাবে শুরু হয়েছিল? যুদ্ধটা এর মধ্যে 7ই মার্চ বঙ্গবন্ধু যে ভাষণটা দিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন অনেক কিছুর মধ্যেই অসহযোগ আন্দোলনের কথা বলেছেন, কি করতে হবে সেটা বলেছেন, এবং বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটা। তো আমরা আমাদের প্রস্তুতি নিয়ে চলছি। এদিকে ইয়াহিয়া খান ঢাকায় এসে বঙ্গবন্ধুর সাথে আলোচনা করছেন, কিন্তু পাশাপাশি পশ্চিম পাকিস্তান থেকে প্রতিদিন পিআইএর বিমানে করে 15-16টা ফ্লাইট, প্রচুর সৈন্য আসছে। আমরা বুঝতে পারছিলাম সৈন্য সংখ্যা যখন একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে, যখন ইয়াহিয়া খান বুঝতে পারবে যে এখন আক্রমণ করলে সফল হবেন এবং
বাঙালিদেরকে তিনি চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে পারবেন, কোনো আন্দোলন আর হবে না, তখনই জনহত্যা শুরু হবে। আমরা আমাদের প্রস্তুতি অব্যাহত রেখেছি। এর মধ্যে 24 তারিখে চট্টগ্রামের যে বাঙালি ব্রিগেড কমান্ডার ছিলেন তাকে নিয়ে আসা হলো ঢাকায়, এবং সেখানে একজন অবাঙালি ব্রিগেডিয়ার আনসারি, তাকে দায়িত্ব দেওয়া হলো। আনসারি চট্টগ্রামের দায়িত্বভার গ্রহণ করেই ঘোষণা দিলেন যে সোয়াত জাহাজের যে অস্ত্র গোলাবারুদ সেটা যে কোনো মূল্যে আনলোড করতে হবে। যখন বন্দরের শ্রমিকরা সেটা অস্বীকার করলো, তাদেরকে সবাইকে লাইন করে দাঁড় করে গুলি করে হত্যা করা হয়। এই গোলাগুলির আওয়াজ শহরে পাওয়া যাচ্ছিল। আমার একটা ইন্টেলিজেন্স ইউনিট ছিল ইপিআরের, তারা আমাকে খবর দিল যে এখানে নির্বিচারে বাঙালিদেরকে হত্যা করা হচ্ছে। আমি তখন ভাবলাম যে আজকেই হয়তো তারা গণহত্যা শুরু করবে। 24 তারিখ 24 তারিখ আমার দুটো কোডওয়ার্ড ছিল। এই কোডওয়ার্ড দিলে, একটা কোডওয়ার্ড ছিল অ্যারেঞ্জ সাম উড ফর মি, আমার জন্য কিছু কাঠের ব্যবস্থা করো, আর একটা ছিল ব্রিং সাম উড ফর মি। প্রথমটার অর্থ হলো সাংকেতিক বার্তা, কারণ আমি যদি বলি যুদ্ধ শুরু করো সবাই শুনতে পাবে, ওয়্যারলেস তো সবাই আছে ওয়্যারলেস নেটে। প্রথমটার অর্থ হলো যুদ্ধ যে কোনো সময় শুরু হবে, আধা ঘন্টা নোটিশ পাবে, তোমরা তৈরি থাকো। আর দ্বিতীয়টা ব্রিং সাম উড, মানে যুদ্ধ শুরু করো, অবাঙালি সৈন্যদেরকে ধ্বংস করো এবং শহরে এসে তোমার জন্য যে নির্ধারিত যুদ্ধের স্থান সেখানে গিয়ে অবস্থান নাও। আমি 24 তারিখেই সেই নির্দেশটা পাঠিয়ে দিলাম, এবং সেই নির্দেশ অনুযায়ী তারা অবাঙালি সৈন্যদেরকে ধ্বংস করলো। আমি অপেক্ষায় আছি সব সীমান্ত ফাঁড়ি থেকে তারা আমাকে জানাবে যে আমার নির্দেশ অনুযায়ী তারা কাজ করেছে এবং শহরের দিকে রওনা দেবে। স্যার, এখানে একটু আমি জানতে চাচ্ছিলাম, 24 তারিখ যে আক্রমণটা হলো আপনার নেতৃত্বে একটা সাংকেতিক বার্তা দেওয়ার মাধ্যমে, তার মানে কি এটাই প্রথম পাকিস্তান বাহিনীদের উপর আমার সশস্ত্র জানা আক্রমণ? মতে এটাই একমাত্র, প্রথম এবং একমাত্র। যুদ্ধ শুরু হওয়ার আগের দিনেই আক্রমণটা হয়েছিল। জি। 24 তারিখে আমি আক্রমণটা শুরু করি চট্টগ্রামের সীমান্তে। পরের দিন 25শে মার্চ আমি খুব অস্থির, সবাই উত্তেজিত, ঢাকায় কী ঘটছে কেউ জানছে না, সারা দেশে বিপুল উত্তেজনা। আমার এক বন্ধু ছিল, তাকে নিয়ে সামরিক বাহিনীর বাঙালি, আমরা দুজনেই অনেকক্ষণ কথাবার্তা বলে খাওয়ার জন্য ভেতরে আসছি আমার ডাইনিং রুমে, সারসান রোডের বাসায়। রাত্রি 8টার, 8:30টার দিকে খাওয়ার টেবিলে বসছি। এমন সময় একটা ভক্সওয়াগন গাড়িতে করে ডাক্তার জাফর সাহেব সাথে আরেকজন আওয়ামী লীগের নেতা দুজনে আসলেন, এবং খুব নার্ভাসভাবে ডক্টর জাফর আমার ডাইনিং টেবিলের পাশে এসে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছেন, চোখ দুটো অনেক বিস্ফোরিত। আমি বললাম যে কিছু ঘটেছে ঢাকায়? বললো যে হ্যাঁ। আমি বললাম যে আলোচনা ব্যর্থ? বললো হ্যাঁ, আলোচনা ব্যর্থ, এবং তারা ঢাকা থেকে মেসেজ পেয়েছে যে ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তান সেনাবাহিনী তাদের যানবাহনে সৈন্যদের উঠাচ্ছে, যে কোনো সময় শহরের দিকে বেরোবে। এই মেসেজটা তারা পেয়েছে 7টার দিকে, এবং তারা এটাও বললেন যে ইয়াহিয়া খান যিনি ঢাকায় ছিলেন বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য, ইয়াহিয়া খান এবং তার অন্য সহচররা গোপনে ঢাকা থেকে পালিয়ে পশ্চিম পাকিস্তান চলে গেছে। আমি তখন আর দেরি করিনি, আমি বললাম যে দেখুন, আমি গতকালকে যুদ্ধ শুরু করে দিয়েছি, আমি এখন বেরিয়ে যাচ্ছি, শহরটা আমি দখল করে ফেলব। আপনারা দুজন 16 শহরে 8 বেঙ্গলে গিয়ে জিয়াউর রহমান সাহেবকে মেসেজটা দেন যে আমি যুদ্ধ শুরু করছি, উনি জানবেন কি করতে হবে। জাফর সাহেব বেরিয়ে গেলেন। আমিও হালি শহরে আমার সুবেদার জয়নাল, তাকে নির্দেশনা দিলাম যে আপনারা যুদ্ধ শুরু করে দেন, অবাঙালিদেরকে গ্রেপ্তার করেন, আমি আসছি। আমি বাসা থেকে বেরিয়ে গেলাম। ওয়্যারলেস কলোনি এলাকায় একটা প্লাটুন ছিল, সেটাকে নিয়ন্ত্রণে নিলাম। একজন অবাঙালি অফিসার ছিল, তাকে বন্দি করে চলে আসলাম হালি শহর। হালি শহরে এসে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই সমস্ত অবাঙালি সৈন্যদেরকে, প্রায় 200 থেকে 250 মতো, এদেরকে বন্দি করলাম। 2টা ঘরে বন্দি করে রাখলাম, কোনো গুলি বর্ষণ না করে। খুব কৌশলে কাজটা করতে হয়েছে, কারণ গুলি বর্ষণ হলেই চারিদিকে আওয়াজ হবে, পাশে নেভাল বেজ আছে, ক্যান্টনমেন্টও খবর চলে যাবে। এটা করে আমি শহরে চলে আসলাম। 11:30টার মধ্যে আমার সৈন্যরা ইপিআরের সমস্ত শহর দখল করে ফেললো, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়
মেশিন গান, এলএমজি, রকেট লঞ্চার সবগুলো স্থাপন করে পজিশন নিয়ে বসছে, যেন নেভাল বেস থেকে, পোর্ট এলাকা থেকে কোনো পশ্চিমা সৈন্য শহরের দিকে আসতে না পারে। এরই মধ্যে খবর পেলাম কুমিল্লা থেকে ব্রিগেডিয়ার ইকবাল শফি 53 ব্রিগেডের একটা বিশাল বহর নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। পাকিস্তানের উনি ইকবাল পাকিস্তানি শফি। ইকবাল শফি। সেখানে প্রায় 100টা যানবাহন, অনেক সৈন্য। এই খবর পেয়ে আমি হালি শহরে আমার যে বাঙালি 2টা রিজার্ভ কোম্পানি ছিল, একটা রিজার্ভ কোম্পানি সুবেদার মুসা, তাকে আমি বললাম আপনি একটা কোম্পানি নিয়ে কুমিরা এলাকায় গিয়ে অ্যাম্বুশ করেন। কুমিরাটা হলো একদিকে পাহাড়, শহর থেকে মাত্র 12 মাইল দূরে, আর পশ্চিম দিকে হলো সমুদ্র, মাঝখানে হয়তো 1 কিলোমিটার বা এরকম জায়গা। তো এখানে অ্যাম্বুশ করলে পাকিস্তানের পালাবার কোনো জায়গা নাই। মুসাকে পাঠিয়ে দিলাম এবং 26 তারিখ বিকেল 4টায় কুমিল্লা থেকে এই যে বিশাল বহর আসছে, এরা হঠাৎ করে অ্যাম্বুশের মধ্যে ঢুকে পড়ে। ইকবাল শফি কখনো ধারণা করতে পারেনি যে আমরা চট্টগ্রামে তার আগেই বিদ্রোহ করে ফেলেছি, শহর দখল করে ফেলেছি, শহর আমাদের নিয়ন্ত্রণে, এবং কুমিরার মতো জায়গায় যে আমরা অ্যাম্বুশ করেছি এটা তিনি কল্পনাও করতে পারেনি। তার ধারণা ছিল তারা অনায়াসে শহরে ঢুকবেন, ঢুকে পোর্টের দিকে চলে যাবে একটা বাহিনী, ক্যান্টনমেন্টের দিকে চলে যাবে আরেক বাহিনী, এবং শহরটা তারা নিয়ন্ত্রণ নেবেন। কিন্তু শহর যে আমাদের নিয়ন্ত্রণে এটা ইকবাল শফি বুঝতে পারেননি। সেখানে অ্যাম্বুশে পাকিস্তানের ইকবাল শফি, তার গাড়িটা ধ্বংস হয়ে যায়, উনি লাফ দিয়ে পাহাড়ের আড়ালে চলে যান। একটা পশ্চিমা রেজিমেন্টের কমান্ডিং অফিসার, লেফটেন্যান্ট কর্নেল, মেজর কয়েকজন, জেসিও সৈনিক সহ মোট 72 জনকে আমরা ওখানে ধ্বংস করি। অনেক যানবাহন ধ্বংস হয়। এর ফলে পাকিস্তানিদের চট্টগ্রামের যে পরিকল্পনাটা ছিল সেই পরিকল্পনাটা সম্পূর্ণ ব্যর্থ হয়। এটা আমাদের মুক্তিযুদ্ধে একটা বিশাল অর্জন। এই অর্জন না করতে পারলে পাকিস্তানিরা চট্টগ্রামকে 26 তারিখেই দখল করে ফেলতে পারত। কাজেই 24 তারিখে আমার প্রিএমটিভ অ্যাকশন, 25 তারিখেও আমার প্রিএমটিভ অ্যাকশন, এবং 26 তারিখে কুমিরা অ্যাম্বুশ, এই 3টা মুক্তিযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। মানে শুরুতেই আপনারা চট্টগ্রামটা আপনাদের দখলে রাখতে পেরেছিলেন। শুরুতেই আমরা এটা কতদিন পর্যন্ত আসলে সম্ভব হয়েছে? এবং এপ্রিলের 2 তারিখ পর্যন্ত আমরা শহরের দখল রেখেছিলাম। কিন্তু যেহেতু জিয়াউর রহমান সাহেবের সৈন্যরা শহর ছেড়ে চলে যায়, আমি ক্যান্টনমেন্টে আমার যে সৈন্য 1800 সৈন্য, এর মধ্যে অন্তত যদি 1000 খানিকও পেতাম তাহলে আমাদের এই বিপর্যয়টা ঘটতো না। তো প্রেক্ষাপটের ইতিহাসটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ একটা সময়ের মধ্য দিয়েই আপনাকে যুদ্ধ পরিচালনা করতে হয়েছে, এবং যতদূর জানতে পারলাম যে এটাই মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম আক্রমণ, যেটা কিনা 24 মার্চ থেকে শুরু করে 26 মার্চ পর্যন্ত প্রথম যুদ্ধটা আপনার নেতৃত্বেই হয়েছিল, এবং আপনারা চট্টগ্রাম শহর দখলে রেখেছিলেন। জি, নিয়ন্ত্রণে রেখেছিলেন। তো এরকম নিশ্চয়ই আপনি যখন 1 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার হিসেবে আপনার নেতৃত্বে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বেশ কয়েকটি যুদ্ধ পরিচালিত হয়েছিল, যেটা কিনা ইতিহাসে আমরা খুব গুরুত্বপূর্ণ যুদ্ধ হিসাবে পেয়ে থাকি। তো সেই রকম কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ বা অপারেশন, সেগুলোর ব্যাপারে জানতে চাচ্ছি। এখানে আমি অবশ্য একটা কথা আমাকে বলতেই হয়, সমস্ত কৃতিত্ব শুধু আমার একার নয়। এই সেক্টরে আরও অন্য বাঙালি যেসব অফিসার ছিলেন, জেসিও ছিলেন, সৈনিক ছিলেন, তারা সবাই নিজ নিজ অবস্থান থেকেই অনেক সাহসিকতার সাথে যুদ্ধ করছে। কাজেই তাদের সকলের অবদানই আমরা সমানভাবে স্বীকার করতে হবে এবং তাদেরকে সেই কৃতিত্ব দিতে হবে। অনেকেই অনেক জায়গায় অনেক সাহসিকতার সাথে যুদ্ধ করেছে চট্টগ্রাম সেক্টরে। আমি সেক্টর কমান্ডার হয়েছি, কিন্তু অন্য যারা ছিলেন, শওকত সাহেব ছিলেন, অন্যরাও, ওলি, খালিকুজ্জামান, শামশের মবিন, জেনারেল হারুন, তখন ক্যাপ্টেন, এরা সবাই সাহসিকতার সাথে বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করেছে। সেক্টর কমান্ডার হিসাবে আমি সবগুলো পরিচালনা করেছি, অনেকগুলো। কিছু কিছু তারা নিজে নিজেই যুদ্ধ চালিয়ে গেছে, কিন্তু পরবর্তীতে যখন সেক্টর ফর্মড হলো পুরোপুরি, সেই সেক্টর ফর্মেশনের পরে যত অপারেশন হয়েছে সেগুলো আমাকেই কোঅর্ডিনেট করতে হয়েছে মূলত। এর মাঝে সেক্টর ফর্ম হওয়ার আগ পর্যন্ত অনেক উল্লেখযোগ্য অপারেশন হয়েছে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়, যেমন সীতাকুণ্ড হয়েছে, করেরহাটে হয়েছে, হিয়াকু এলাকা হয়েছে, রামগড়ে যুদ্ধ হয়েছে, ফেনী নদীর অপর পাড়ে
নোয়াখালী জেলায়, তখন নোয়াখালী, ফেনী, বেলুনিয়া বেল্টে অনেকগুলো যুদ্ধ হয়েছে। সবগুলো যুদ্ধই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুক্তিযুদ্ধে এই সবগুলো বিশাল প্রভাব রয়েছে। কিন্তু এতগুলো যুদ্ধ নিয়ে তো আজকে এই স্বল্প পরিসরে বক্তব্য রাখা সম্ভব নয়। তবে আমি যেটা এখানে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে এই পুরো যুদ্ধটা একদিকে যেমন সামরিক বাহিনী এবং নিয়মিত সৈন্য বলতে ইপিআর, পুলিশ বাহিনীর সদস্যরাও ছিলেন, পাশাপাশি গেরিলা বাহিনী, যারা ছাত্র, কৃষক, শ্রমিক সম্মিলিতভাবে আমরা যাদেরকে গেরিলা যুদ্ধে প্রশিক্ষিত দিয়ে করেছি, তাদের সকলের বিশাল অবদান রয়েছে এবং নিরস্ত্র জনগণের বিশাল অবদান রয়েছে। সেগুলো আমাদের মনে হয় আজকের এই পরিসরে তুলে ধরা সম্ভব না হলেও আমি সাধারণ মানুষের দু একটা ঘটনা তুলে ধরতে চাই। এপ্রিল মাসে যেমন রেলের পাহাড়ে যখন আমি অবস্থান নিলাম, হেডকোয়ার্টার, তখন কিন্তু আমাদের জন্য ট্রেন্স কেটে দিয়েছে রেলের সেই অফিসাররা। তারা, তাদের ছেলেমেয়েরা, এমনকি তাদের স্ত্রী, পুত্র পরিবার সবাই, মহিলারা রান্না করেছে আমাদের সৈন্যদের জন্য। ছাত্রলীগ এবং ছাত্র যারা আছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তারা রেলের পাহাড়ে এসে আমাদের সহায়তা করেছেন। অর্থাৎ বৃহত্তর বাঙালি জাতি এই যুদ্ধে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। তাদের বাদ দিয়ে মুক্তিযুদ্ধ কখনো চিন্তা করা যায়নি। আমি বারবার একটা কথা বলি, মুক্তিযুদ্ধ শুধুমাত্র একটা সামরিক অভিযান নয়, এটা জনগণের যুদ্ধ। বৃহত্তর জনগণ অংশগ্রহণ না করলে কখনোই কোনো মুক্তিযুদ্ধ হতে পারে না। অতীতে হয়নি, এখনও হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। কাজে আমাদের সেই বৃহত্তর জনগোষ্ঠীর অবদানকে স্মরণে রাখতে হবে। আমি এপ্রিল মাসের একটা ঘটনা বলি। করেরহাট এলাকায় আমরা যুদ্ধ করছি। তো আমি আমার ফরওয়ার্ড সৈন্যদেরকে দেখে পিছনে আসছি। সেখানে বেশ কিছু নালা আছে, গভীর খাদের মতো। এগুলোতে পানি কম থাকে, বর্ষাকালে পানি আসে। তো আমি একটা জায়গায় দেখলাম যে একটা জায়গায় কিছু ঘর বাড়ি আছে, কুড়ে ঘর, এগুলো গরিবের ঘর, চাষাবাদের জমি আছে। একটা ঘরে বোধহয় শেল পড়েছে, ধোঁয়া উঠছে। তা আমি নালা দিয়ে গিয়ে ওখানে উপরে উঠলাম। উঠে দেখলাম যে উঠানটায় একটা 10-11 বছরের কিশোরী মর্টারের বা আর্টিলারির শেলে তার শরীরটা দ্বিখণ্ডিত, প্রায় মৃত্যুবরণ করেছে এবং রক্তে ভেসে গেছে জায়গাটা। পাশে 3-4 জন মহিলা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটাছুটি করছেন। তা আমি ওদেরকে বললাম যে বোনরা, আপনারা দৌড়াবেন না, আপনারা দ্রুত নালায় নেমে আসেন, নইলে শেলিং হচ্ছে এবং মারা যাবেন। তো একজন মহিলা সেখানে বসলেন, বসে আকাশের দিকে হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করলেন। তখন সন্ধ্যা হয়ে আসছে। আমি আবার নালা দিয়ে বেরিয়ে করেরহাটে চলে আসলাম। এই অল্প পিছনে করেরহাট হাই স্কুলের মাঠে একটু বিশ্রাম নিচ্ছি। মাগরিবের নামাজের সময় নামাজ করে একটু বিশ্রাম নিচ্ছি। শেলিং গোলাগুলি সবই বন্ধ। তখন আমার কানে বাজলো মহিলার যে দোয়া করছেন আকাশের দিকে হাত তুলে। তিনি বলছিলেন, আমারে জিজ্ঞেস করলেন যে আপনারা কারা। আমি বললাম যে আমরা মুক্তিযোদ্ধা, বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করছি, আপনাদের জন্য যুদ্ধ করছি। ওই মহিলার সন্তান কিন্তু ওখানে দ্বিখণ্ডিত দেওয়া মৃত্যুবরণ করছে। মহিলা তখন দোয়া করছিলেন, আমি পরে আবার ভাসলো কানে শুনছিলাম যে আল্লাহ, আমার মেয়েটাকে নিয়ে গেছিস, দুঃখ নেই, কিন্তু যারা এদেশকে স্বাধীন করার জন্য এই যুদ্ধ করছে, আল্লাহ তারা যেন বিজয়ী হয়। এই যে মহিলার অসামান্য উক্তি, নিজের সন্তানের জন্য দোয়া না করে মুক্তিযোদ্ধারা যেন বিজয়ী হয়, বাংলাদেশ যেন স্বাধীন হয়, এটা একটা অনন্য অসাধারণ স্মৃতি। এবং জনগণের এই সমর্থন ছিল বলেই আপনারা জনগণের এই জয়ী সমর্থন হতে না পেরেছিলেন। পেলে আমাদের পক্ষে মুক্তিযুদ্ধে চালিয়ে যাওয়া এবং মুক্তিযুদ্ধে যে অনুপ্রেরণা, তাদের এই সব ছোট ছোট আকুতি প্রার্থনা থেকে আমরা পেয়েছি, যে অনুপ্রেরণা পেয়েছি, যেভাবে আমরা উজ্জীবিত হয়েছি তাদের কথাবার্তায়, তাদের মনের আকুতি থেকে, এটাই আমাদেরকে মুক্তিযুদ্ধে বহুদূর এগিয়ে নিয়ে গেছে।
স্যার, আমরা অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি। সময়েরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমি শেষ যে প্রশ্নটি আপনাকে করতে চাচ্ছি যে আমরা কিছুদিন আগে স্বাধীনতার অর্ধশত বছর পূর্ণ করলাম, 51 বছর এখন পার করছি। তো এই সময়টাতে এসে আপনার কি মনে হচ্ছে? নিশ্চয়ই আপনার একটা স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, সেই স্বপ্নের কতটুকু পূরণ হয়েছে বা এখনও আরও কতটুকু পূরণ হতে বাকি আছে? কি প্রত্যাশা আপনার? আমাদের অর্জন অনেক হয়েছে, কিন্তু সমাজে একটা অস্থিরতা রয়েছে এবং সেই অস্থিরতাটা নানা কারণে এখানে গণতন্ত্র ব্যাহত হয়েছে অনেকভাবেই। বিশেষ করে ৭৫ সালে আমরা এদেশে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, তখন থেকেই একটা হত্যা, খুন, কুর রাজনীতি চালু হয়েছিল। এটা আমাদের জন্য একটা বিরাট সেটব্যাক। দ্বিতীয় সেটব্যাকটা হচ্ছে এখানে নতুন প্রজন্মকে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় কতখানি উজ্জীবিত করতে পেরেছি, সেটা একটা বিরাট প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই জায়গাটা আমরা অনেকখানি পিছিয়ে পড়ে আছি। শুধুমাত্র চেতনার বক্তৃতা দিলে তো হবে না, তাদেরকে বোঝাতে হবে মুক্তিযুদ্ধের মূল চেতনাটা কী ছিল। সেখানে আমি মনে করি এই দেশটা সকলের জন্য সমান। গরিব মানুষকে তার দারিদ্র্য সীমা থেকে বাইর করে আনতে হবে। মানুষের অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। অর্থনৈতিক উন্নয়ন না হলে স্বাধীনতা মূল্যহীন হয়ে পড়বে অতি সাধারণ মানুষের কাছে। যদিও আমরা চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু নানা ধরনের বৈশ্বিক পরিস্থিতির কারণে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তারপরেও আমি মনে করি সকল রাজনৈতিক দলকে অন্তত একটি জায়গায় এসে একমত হতে হবে যে এই দেশটা আমাদের সকলের, আমরা সম্মিলিতভাবে দেশটা গঠন করতে হবে, গণতন্ত্রকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং অতি সাধারণ গরিব ভাগ্যহত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, দারিদ্র্য সীমার বাইরে আনার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং মানুষের শিক্ষা, স্বাস্থ্য এই খাতগুলোতে গুরুত্ব দিয়ে তাদের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে। কারণ মানুষের যদি অর্থনৈতিক অগ্রগতি না হয়, মানুষ যদি দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়, তার কাছে স্বাধীনতার চেতনা বলে কথা বলে খুব একটা লাভ হবে না। আমরা তাদেরকে অর্থনৈতিক মুক্তিটা এনে দিতে হবে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং ইতিহাস আপনার মাধ্যমে সরাসরি জানতে পেলাম এবং আমার কাছে আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতেই হয়, যত সময় আলোচনা চলছিল আমার কাছে মনে হচ্ছিল যে আমি মুক্তিযুদ্ধকে দেখতে পাচ্ছি। আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি বা তরুণ প্রজন্মের যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের জন্য এই আলোচনা আমি বলবো মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার একটা সুবর্ণ সুযোগ। সেই সুযোগ করে দেওয়ার জন্য স্যার আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভির সকল দর্শক শ্রোতাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ করছি আজকের মতো আমাদের এই অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।